নমস্কার, আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের আরও একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আর আজ আমাদের এই শিল্প সাধনা বিভাগে রয়েছেন গিটার শিক্ষক শ্রী নীলকমল পাল। নমস্কার। আপনাকে আমাদের আমুদরিয়া নিউজের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। নীলকমল পাল, ওনার বাড়ি দেশবন্ধুপাড়া সূর্য সেন কলেজের কাছে। পাশ্চাত্য ভিন্ন ধরনের মিউজিক চর্চা তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন। বর্তমানে তার নিজস্ব সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ফ্লেমেনকো গিটার স্কুল তিনি চালান। তার অসংখ্য ছাত্রছাত্রী বর্তমানে গিটারে কৃতি এবং প্রতিষ্ঠিত। শিলিগুড়িতেই পাশ্চাত্য বিশেষত মেটালের তিনি একজন অসাধারণ ব্যুৎপত্তি সম্পন্ন ব্যক্তি। কেমন আছেন স্যার আপনি? ভালোই আছি। এত বাদ্যযন্ত্র থাকতে গিটারকেই কেন ভালোবেসেছেন? আসলে ঘটনাটা আমি বলি। আসলে যখন আমি খুব ছোট, 2 বছর বয়স আমার, হ্যাঁ, তো আমাদের সূর্য সেন কলেজ যে মাঠ, এখন তো পাঁচিল দেওয়া হয়েছে, তখন কলেজ ছিল না, তো তখন আমি বেশ ছোট। তো মা আমাকে সেই অনুষ্ঠান দেখতে নিয়ে যায়। তো আগে মঞ্চে যত শিল্পীরা থাকতেন, মানে যত শিল্পী সমারোহ থাকতো, এখন কিন্তু সেই তুলনায় অনেক কম। হ্যাঁ। তো আমাকে মা দেখাচ্ছেন যে আচ্ছা দেখো তো, এতগুলো বাদ্যযন্ত্রের মতো তোমার কোন বাদ্যযন্ত্রটা পছন্দ? তো আমি তো ছোট, আমি জানি না সবগুলো বাদ্যযন্ত্র কি নাম, সেটা তবলা না হারমোনিয়াম না কিবোর্ড না সেটা অক্টোপ্যাড, সেটা আমি সে সময় জানি না। তো কাজেই আমি মাকে বললাম যে মা, ওখানে দেখো একটা এরকম গোল একটা সার্কেলের মতো দেখা যাচ্ছে, যেটা ঠিক এরকম লম্বা একটা, আমি ঠিক ওটার নাম জানি না। মাকে বোঝানোর চেষ্টা করছি যে মা ওই বাদ্যযন্ত্রটা আমার পছন্দ। আমি হাত দিয়ে দেখালাম লাস্টে, মা দেখো দেখো ওই যে বাদ্যযন্ত্রটা সেটা আমার পছন্দ। তো তখন থেকেই, আর ছোট থেকে মিউজিক খুব ভালো লাগতো। ধরো কোনো একটা গান শুনে দাঁড়িয়ে যাওয়া, কিংবা ছোটবেলায় আমি ড্রামস্টিক গুলো বানাতাম নিজে বাড়িতে বসে। তো মিউজিক শুনলে পরে মিউজিকের জন্য দাঁড়িয়ে যাওয়া, কিংবা ছোটবেলায় রঙ্গোলি কিংবা চিত্রহার যেটা হতো আগে আমাদের দূরদর্শনে, সেটা দেখে খুব এক্সাইটেড হয়ে যাওয়া, কিংবা কোনো অভিনেতার হাতে গিটার দেখলে আরো বেশি করে সেটাকে দেখা। তো সেটার প্রতি একটা ইন্টারেস্ট এইভাবেই আসে আর কি, যেন চলো ঈশ্বর হয়তো দিয়ে পাঠিয়েছেন, নাহলে তো সম্ভব নয়। এটাই ব্যাপার আর কি। তা গিটারের জার্নিতে প্রথম দিকে কখনো কোথাও বাধা এসেছে, বা পরের দিকে কখনো কোনো বাধা যদি এসে থাকে, সেটাকে কি করে কাটিয়ে উঠলেন? না, মানে বাধা শুরু থেকেই ছিল। আচ্ছা। স্ট্রিক্ট, যেহেতু একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করা, তো আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, প্যারেন্টসরা এটাকে মেনে নিতে পারে না যে অ্যাজ এ প্রফেশন তুমি মিউজিকটাকে কেন চুজ করছো, কেরিয়ারটা কেন নয়। মানে এটাতেও যে একটা ভবিষ্যৎ হতে পারে, কিংবা ভালোভাবে করতে হবে অবশ্যই, সেটা সেই চূড়ান্ত পর্যায়ে না করলে পরে তো সেটার একটা সমাধান আসে না। আর সেটারই একটা, আর যদি জেনারেশন, মানে আমি তো ফার্স্ট, আমার জেনারেশনে প্রথম আমি মিউজিক করলাম, যদি প্যারেন্টসরা এটা করা থাকতো তাহলে সেটা বুঝতে পারতো যে এটার কতটা গুণাগুণ কিংবা কি রয়েছে। যেহেতু তারা এই ব্যাপারটার সঙ্গে অবগত নন, কাজেই তাদের বুঝতে একটু সময় লেগেছে। কিছু সময় এরকম হয়েছে, বাবা গিটার ভেঙে দিয়েছে আমার। হ্যাঁ, সেই গিটার ভেঙে দেওয়ার পরে সেই গিটারটাকে জোড়া লাগিয়ে আমি এখনো বাজাই। যখন আমার ছাত্ররা আসে দেখে আমার বিছানা, যেখানে আমি রেয়াজ করি, সেই বিছানার মধ্যে সেই গিটারটা সবসময় থাকে। ওই গিটারটা দিয়েই আমি সবসময় রেয়াজ করি এখনো পর্যন্ত। যত ভালো ভালো বাদ্যযন্ত্র আছে সেগুলো তো আছেই, তাছাড়াও আমি ওই গিটারটা দিয়ে এখনো পর্যন্ত রেয়াজ করি। তো প্রচুর প্রতিকূলতা ছিল, মা সাপোর্ট করতেন না। ইনফ্যাক্ট এখন যেহেতু আমি প্রফেশন নিয়েই ফেলেছি, আর কোনো অপশন নেই, কাজে তাদের এখন এটাকে মেনে নিতে হচ্ছে। একদমই। কিন্তু এই যে মাই তো প্রথম বলেছিল যে কোন বাদ্যযন্ত্রটা তোমার ভালো লাগে, তারপর মায়ের হাত ধরেই তো শিখতে যাওয়া। অ্যাকচুয়ালি মায়ের ইচ্ছাটা অন্য ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, কারো ইচ্ছায় বাধা পড়লে কিন্তু সে যে কোনো কিছুতে প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। তার ইচ্ছা ছিল যে তার ছেলে চাকরি বাকরি করবে, কিংবা কোনো বড় একটা পজিশনে যাবে, কিন্তু সব সময় সাকসেসের ডেফিনেশনটা আমার কাছে চাকরি কিংবা প্রচুর অর্থ কিংবা গাড়ি বাড়ি লাক্সারি লাইফ আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা নয়। আচ্ছা, সেটা আমার প্যারেন্টস বুঝতেই পারেননি। আমার কাছে সাকসেসের ডেফিনেশন অন্য কিছু।
তোমার হ্যাপিনেসটাই তোমার সাকসেস। একেবারেই তাই। তুমি যদি তোমার লাইফে হ্যাপি থাকো, কোনো জিনিস করে তুমি হ্যাপি থাকো, সেটা হোয়াটএভার, ফটোগ্রাফি হতে পারে, সেটা গান হতে পারে, ডান্স হতে পারে, ইয়া কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক। সবাইকে যে চাকরি করতে হবে কিংবা বাজাভাবে বলছি চাকর হতে হবে, সেটা কোনো জায়গায় লেখা নেই। আমি যদি স্বাধীন হতে চাই, আমার ফ্রিডম, আমি যদি এটা বলতে পারি তো আমার ক্ষতি কি আছে, যদি আমি কনফিডেন্ট হই, তো সেটাই আর কি ব্যাপার। আর আমার তো মনে হয় যার যেটা ভালো লাগে, মনে হয় যে আমি এখানে হ্যাপি, তো তাকে সেটাই করা দরকার। অবশ্যই বাজে জিনিস নয়, মানে নেশাপাতি কিংবা ভুলভাল জিনিস, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে অবশ্যই। যেটা মনে হচ্ছে যে আমি এখানে ভালো আছি, তাহলে তাকে সেটাই করা দরকার। কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আচ্ছা, আপনি গিটার কোথায় শিখেছেন? গিটার প্রথমে শিলিগুড়িতে কালীবাড়ি রোড বলে এক জায়গা আছে, আপনারা সকলে জানেন, মহাবিস্তানের পাশে কালীবাড়ি, সেখানে আমার প্রথম গুরুজি বাসুদেব দাশগুপ্তা। এবং তারপরে আমার ওয়েস্টার্ন মিউজিকের জন্য আমাকে প্রচন্ড পরিশ্রম করতে হয়, কারণ ওয়েস্টার্নটা আমাদের সাবজেক্ট নয়। প্রথমত আমরা ছোটবেলার থেকে যেসব গান বাজনাগুলো শুনে বড় হই, বেসিক্যালি সেগুলো কিন্তু ওয়েস্টার্ন ধাঁচের নয়। কিংবা আমরা সলিলদার গান কিংবা বাপিদার গান, যাদেরই গান শুনেছি, বয়োজ্যেষ্ঠ যাদের গান শুনেছি, তাদের সঙ্গে কিন্তু আমাদের পার্থক্যটা অনেকটাই বেশি। তো কাজেই তারপর দার্জিলিং মোড়ে আমার প্রথম গুরুজি, যিনি আমাকে ওয়েস্টার্ন মিউজিকটা শেখানো, তার আগে বলতে হয় আমাকে কর্ডস বিষয়, যে কর্ডস ইজ আ ম্যাজিক, এটা আমাকে বুঝিয়েছিলেন সুরজ প্রধান, উনি জয়গাঁও থেকে। তারপর আমাদের রানাদাও রয়েছেন, সুরজিৎ রানা বোস। রানাদাও অনেক থিওরিটিক্যালি অনেক নলেজ দিয়েছেন আমাকে, প্রপার ওয়েতে, যে তুমি কিভাবে তোমার হাতে স্পিড গ্রো করবে, কিভাবে প্লে করবে, সেটা শিখিয়েছেন আমার সঞ্জয় ঠাটা দিয়েছেন, মানে সঞ্জু দা, উনি তৈরি করেছেন। তারপরে আমার টেকনিক্যাল গিটার প্লেইং এর জন্য হেল্প করেছে অজয় ঠাটালজি। অজয় ঠাটাল মানে এই সঞ্জু ঠাটালেরই। আর আমার ফাইনালি যে টিচার আমাকে প্রচন্ড হেল্প করেছে, যে থিওরিটা খুব ইম্পর্টেন্ট, এবার তুমি থিওরিটা শিখলে তুমি কিভাবে এটাকে বাদ্যযন্ত্রে অ্যাপ্লাই করবে, তোমার নলেজ দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা শিখিয়েছেন আমাকে আমার গুরুজি সুমিত রামাচন্দ্র। এটা ইন্টারন্যাশনাল একজন গিটার প্লেয়ার, তো উনি আমাকে হেল্প করেছেন। সেটা হয়তো খুব বেশি সংখ্যক ক্লাস ছিল না, কিন্তু যতটুকু ছিল তার মধ্যে আমি বুঝতে পেরেছি যে মিউজিকটাকে আগে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। মিউজিকটা শুনে এটা নয় যে তোমার কোনো গান শুনতেছো সেটাকে বাজানো, সেটা নয়। অ্যাকচুয়ালি মিউজিকটার ব্যাপার হচ্ছে তুমি তোমার ভাবমূর্তিটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারবে তোমার ফিঙ্গারের মাধ্যমে। সব সময় সব মানুষ কিন্তু হ্যাপি থাকে না, কিছু সময় স্যাড থাকে। তো তুমি এই স্যাড ব্যাপারটাকে কিভাবে আনবে, তোমার ইমোশনস, মানে তুমি তো একটা জিনিস কিন্তু প্লে করছো, তার মানে তো তুমি তোমার ইমোশনটাকে এক্সপ্রেস করছো, তাই না? তো ওটাকে তুমি কিভাবে করবে, এটা তোমাকে ভিতর থেকে আগে অবজার্ভ করতে হবে, তারপরে সেটা আসবে। সেগুলো আমি বুঝেছি ওখান থেকে। তারপরে এই যে বিগত আমার 25 বছর হলো, তার মাঝখানে অনেক চড়াই মাঝখানে আমি গিটার ছেড়ে দিয়েছিলাম বহুত সময়ের জন্য। তারপরে ফাইনালি আমি বুঝতে পেরেছি যে না, গিটারটাই ওইটা আসল আমার জায়গা, বাকি জায়গাগুলো নয়। বাকি জায়গাগুলো সব জন্য আমার জন্য নতুন, সবসময় আমার জন্য নতুন। কাজেই নিজের মতন করে করেছি যতটা পেরেছি, এখনো চেষ্টা করছি। আর এটা তো শেখার শেষ নেই, কেউ বলতে পারবে না আই এম দ্য টিচার, কেউ বলতে পারবে না। কারণ এটা লতাজিও যেহেতু বলে যেতে পারেনি, উনি বলেছে আমি সমুদ্রের ধারে একটা বালিকণা মাত্র। তো কাজে যদি এটা হয়ে থাকে, তাহলে তো আমরা মিউজিক নিয়ে কিছু করিনি এখনো পর্যন্ত, জাস্ট ছোঁয়ার সাহস করেছি। একেবারেই তাই। শুনি এবার একটা গিটারের টিউন আছে যখন আমাদের গিটার। তো আমি একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইমন রাগের ওপর একটা পরিবেশনা করছি। ভুল ত্রুটি মার্জিত, প্রথমত আমি কিন্তু প্রিপেয়ার নই এই জিনিসের জন্য, যা করছি ইনস্ট্যান্ট করছি এখানে।
ধন্যবাদ। ভীষণ সুন্দর, খুব 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 ভালো লাগলো। এবারে বলি, দেশের কোন কোন গিটারিস্ট এবং বিদেশের কোন কোন গিটারিস্টের বাজনা শোনেন আপনি? দেশের গিটারিস্টদের মধ্যে তো আমার স্যাররাই বেস্ট। তারপরে দেশের পুরনো কিছু গিটারিস্ট হয়েছে, যেমন সুনীল কৌশিক জি, আমি তার বাজনাগুলো বাজাই মাঝে মধ্যে, কিছু জিনিসগুলো চেষ্টা করি, কিংবা রমেশ আয়ার জি, যারা দেশের গিটারিস্ট। আর আমাদের তো হিন্দি গানে গিটারটা একটা সাপোর্টিং বাদ্যযন্ত্র হিসাবে, গিটার যে একটা সোলো ইনস্ট্রুমেন্ট সেই হিসাবে কিন্তু সেটা সামনে আসেনি কোনোদিন। কারণ আমাদের ভারতবর্ষে মূলত যারা সিঙ্গার তাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়, মিউজিশিয়ানরা কিন্তু সবসময় পেছনেই থাকে, কোনোদিনও কিন্তু তাদের সামনে আনা হয় না। আমরা কিন্তু এই যে শুনছি অরিজিৎ সিং এর গান, কিংবা যাদেরই গান শুনছি, অরিজিৎ সিং কিন্তু ফেমাস, কিন্তু পিছনে যে মিউজিশিয়ানরা এত তার একটা পারফরমেন্স করছে, তারা কিন্তু সেই লেভেলে সামনে আসতে পারছে না। এটা একটা যন্ত্রণার বিষয়, কারণ একটা মিউজিশিয়ানের পরিশ্রম একটা সিঙ্গারের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি, অনেক বেশি, কিন্তু সেভাবে কিন্তু সামনে আসে না। কিন্তু বিদেশে সেটা হয় না। বিদেশে অ্যাজ এ গিটারিস্ট মানে সবাই জানে, মানে ভেরি স্টাইলিশ ইনস্ট্রুমেন্ট, আর গিটারিস্ট মানে সবাই গিটারিস্টেরই ফ্যান হয়। তো এটা কিন্তু আমাদের ভারতবর্ষে হয় না। তো মূলত সেই জন্যই আমরা যে কোনো গিটারিস্টকে জানতে পারি না যে এই গিটারিস্ট কেমন বাজাচ্ছে, কিংবা কে বাজিয়েছে মূলত এই বাজনার জন্য। একজন আছে রমেশ আয়ার জি, সরি, ওনার নাম হচ্ছে নরেন শৈলেশকর বলে। তো উনি খুব ভালো, কিন্তু উনাকে ওই ব্যাক স্টেজেই পাওয়া যায়। তারপর সামনে উনার বাজনা, কল্যাণ বড়ুয়া অবশ্যই কেকের গিটারিস্ট, খুব আমার উনার সাথে খুব ভালো সম্পর্ক। কল্যাণদার সাথে, কল্যাণদা, আমাদের এক বন্ধু আছে আদিত্য শঙ্কর, ও খুব ভালো। জন পল, অরিজিতের গিটারিস্টেরা, তো এরা বেশ ভালো সবাই। অবশ্যই আমাদের আরেক ভাইয়ের নাম নিতেই লাগে, যেটা না নিলেই নয়, সেটা হচ্ছে রিদম শাও। আচ্ছা, নেপাল স্যার এর সুপুত্র আর কি। নেপাল স্যার একজন বিখ্যাত গিটারিস্ট আমাদের ভারতবর্ষের, নেপাল শাও তার সুপুত্র, রিদম শাওর নাম নিতেই হয়। আমাদের ভাইরা আছে রাজশ্রী কোকো, তো এদের সকলের নাম আমি বলবো যারা খুব ভালো মিউজিশিয়ান। একেবারেই তাই। আপনি কতজন ছাত্রছাত্রীকে বর্তমানে শেখাচ্ছেন? সেরকম এখন তো খুব বেশি নয়, মানে যারা, আমার কাছে একটা ব্যাপার আছে, যারা মাইন্ডসেট করে যে আমাকে গিটারটা শিখতে হবে, মূলত তারাই কিন্তু আমার কাছে আসে। বেসিক্যালি যারা কিছু সময়ের জন্য ভাবে যে আমি 2-3 মাসের মধ্যে গিটারিস্ট হয়ে যাব, তারা কিন্তু কেউই আসে না আমার কাছে। যারা প্রপার ওয়েতে তৈরি হতে চায় যে আমাকে গিটার নিয়ে জানতে হবে, আর বেশ সময় ধরে জানতে হবে, কারণ আজকের ডেটে মানুষ সব শর্ট টাইমে, রিলসের মতো শর্ট টাইমে সবকিছু চায়, যেটা পসিবল না। একেবারেই তাই। কারণ সেটা শুধু গিটার কেন, সবকিছুতেই আমি সকলকে একটা কথা বলি, পড়াশোনা তো আমরা সকলেই করি, প্রতি বছর যে আমাদের সার্টিফিকেট গুলো দেওয়া হয় 99%, 97, সেগুলো কিন্তু গুরুত্বহীন। আমরা যে বোর্ডের যেটা মেইন এক্সাম, যেটা আমরা টেস্ট দিয়ে ফার্স্ট বোর্ড, সেটা দিতে কিন্তু আমাদের মিনিমাম 15 বছর ওয়েট করতে হয়। তো আমরা কিভাবে আশা করতে পারি যে 6 মাসে আমি গিটার বাজিয়ে ফেলবো? এটা তো একটা সাবজেক্ট, এটা একটা পড়াশোনা। তো একেবারে, তো এটা তো আমি পারবো না তো এইভাবে। তো এটা সময় দিতে হবে, তোমাকে অবজার্ভ করতে হবে, নোটস গুলোকে বুঝতে হবে, তোমার ফিঙ্গার গুলোর সাথে এই ফ্রেটের অ্যাডজাস্টমেন্ট হতে হবে, তারপর তোমার সেই রিপ্লাইটা আসবে, আদারওয়াইজ তো পসিবল নয়। তো এখন যারা শিখছে তারা বেশ বহু বছর ধরে শিখছে। তার মধ্যে মূলত কিছু স্টুডেন্ট বাইরে থেকে আসে, শিলিগুড়ির কিছু স্টুডেন্ট রয়েছে, বাচ্চারা কিছু রয়েছে, কিছু মেয়েরা রয়েছে, আরো কিছু সিনিয়র ছেলে মেয়েরা রয়েছে, যারা শিখছে যে ঠিক আছে, দেখি কতটা কি করা যেতে পারে। একদম। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখন এই পর্যন্তই। আমরা আসছি আবার অবশ্যই শ্রী নীলকমল পাল এবং সঙ্গে গিটার আর গানে দ্বিতীয় পর্বে। Amudoria News, Voice of the Marginal.